আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং বাসাতে নিরাপদে আছো। আজকে আবার হাজির হয়েছি নতুন কিছু টপিকস নিয়ে। তুমি জানো যে মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম এবং প্রথম ক্লাসে আমরা স্ত্রী এবং পুরুষ প্রজননতন্ত্রের গঠন নিয়ে আলোচনা করেছি। একই সাথে ওই ক্লাসে আরো দুইটি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস প্রক্রিয়া। বাসাতে আশা করছি এই টপিকসগুলো পড়েছো, কারণ অনেক প্রশ্ন পেয়েছি আমি। আশা করি এই প্রশ্ন করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রচুর প্রশ্ন করবে, যাতে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি। এবং একই সাথে এই ক্লাসগুলো পরীক্ষার জন্য যাতে উপযোগী হয় সেজন্য বইগুলো পড়ে ফেলতে হবে। তুমি ডক্টর আব্দুল আলিম অথবা গাজী আজমল, নাসিম বানু, নাজিমউদ্দিন স্যার যে কোনো রাইটার্সের বই খুলে এই টপিকসগুলো পাবে, এগুলো পড়ে ফেলবে। আমি অলরেডি ক্লাসে বলে দিই যে কোনটা প্রয়োগ, কোনটা উচ্চতর দক্ষতা, কোনটা জ্ঞান এবং কোনটা অনুধাবনের জন্য পড়া লাগবে। সুতরাং আশা করি এগুলো তুমি খুব সহজে পড়ে ফেলতে পারবা। তাহলে চলো আজকের আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা নিষেক এবং নিষেকের ফলে কিভাবে একটি পূর্ণাঙ্গ মানুষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ আমরা নিষেক প্রক্রিয়ার আলোচনা করেছি। এখানে নিষেক কিভাবে সম্পন্ন হয়, আমরা আগের ক্লাসে কিন্তু কিভাবে শুক্রাণু তৈরি হয় সেটা দেখে ফেলেছিলাম, কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেটা দেখে ফেলেছি। এখন তো আমাদের নিষেক দেখতে হবে। তাহলে মানুষের ক্ষেত্রে অন্তঃনিষেক সম্পূর্ণ হয়। স্ত্রী বা মহিলার দেহের অভ্যন্তরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। টোটাল সময়কাল হচ্ছে 72 ঘন্টা। এর মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হবে। এরপরে আর নিষিক্ত হওয়ার সুযোগ নেই। তখন অনিষিক্ত ডিম্বাণুটা মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে স্ত্রীর দেহ থেকে ওটা আবার বাইরে চলে যায়, বের হয়ে যায়, ওটা ভেঙে যায়। তখনই ওই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়ে যায়। কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রে যে ডিম্বাণুটা অপেক্ষা করে সেটা যদি 72 ঘন্টার মধ্যে নিষিক্ত হতে পারে, তবে আর মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, তখন ওই মা গর্ভবতী হবে। তো নিষেকটা কিভাবে সম্পূর্ণ হয় তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিম্বাণু। আমরা এর পরের ক্লাসে ডিম্বাণুর গঠন দেখব। এখানে একটু বলি, এখানে দেখতে পাচ্ছ করোনা রেডিয়েটার কোষগুলো দেখানো হচ্ছে, জোনা পেলুসিডা স্তর দেখানো হচ্ছে। এর চারিদিকে অসংখ্য শুক্রাণু সাঁতার কাটতে থাকে, কারণ আমরা জানি যে প্রাকৃতিকভাবে শুক্রাণু সংখ্যাটা বেশি। এবং শুক্রাণু তার মাথার দিকে, শুক্রাণুর গঠনের নিউক্লিয়াসের সামনের দিকে অ্যাক্রোসোম নামক একটি গঠন থাকে, যেটা গলজি বস্তু থেকে তৈরি হয়। তোমাকে এটা বোটানির প্রথম অধ্যায়ে পড়ানো হয়েছিল। এই অ্যাক্রোসোম, এই যে দেখো, করোনা রেডিয়েটার কোষগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে নিষেকের জন্য প্রবেশ করতে চাচ্ছে। সবাই চাচ্ছে, সব শুক্রাণু মনে হবে যে ডিম্বাণুর অভ্যন্তরে ঢোকার জন্য ট্রাই করতেছে। ছবিটা দেখতে পাচ্ছ, কিন্তু আসলে সব শুক্রাণু ঢুকতে পারবে না। যে যোগ্য সেই নিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। কে যোগ্য? যে শুক্রাণুর চলন শক্তি বেশি, সেই শুক্রাণুটা ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করবে এবং শুক্রাণুটা প্রবেশ করার পর তার নিউক্লিয়াসটা ছেড়ে দিবে। এই নিউক্লিয়াস দুইটাকে বলা হয় প্রো নিউক্লিয়াস। এখন পর্যন্ত তারা হ্যাপ্লয়েড অবস্থায় আছে এবং এই দুইটা নিউক্লিয়াস যখন একসাথে লেগে যাবে তখন এটা জাইগোটে রূপান্তরিত হবে। এই যে নিষেক সম্পূর্ণ হয়ে গেল। এই নিষেকটা হতে হলে মাতৃদেহের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স, অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো হরমোন, এনজাইম, অনেক কিছু নির্ভর করে, এর সাথে সম্পর্ক আছে। আশা করি সেগুলো তোমরা আবার বড় ক্লাসে, বিশেষ করে যখন এমবিবিএস পড়বা, ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে, সেগুলো নিয়ে আরো ডিটেইল তুমি তখন জানতে পারবা। তাহলে আমরা দেখলাম অন্তঃনিষেকটা কিভাবে সম্পূর্ণ হয় এবং এটার একটা বর্ণনা তোমাকে দিয়ে দিলাম, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসো এখন আমরা দেখব এই নিষেকের পরবর্তীতে কি হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো নিষেক কিন্তু হয়ে গেছে। তাহলে নিষেক হয়ে গেছে, এখন কি ঘটনা ঘটবে? যে জাইগোটটা তৈরি হয়েছে, যে ভ্রূণটা তৈরি হয়েছে, সেটা জরায়ুর অন্ত্রগাত্রে এসে লেগে যাবে। জরায়ুর 3টা স্তর থাকে, এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে জরায়ুর ভিতরের স্তর, মায়োমেট্রিয়ামটা হচ্ছে মধ্য স্তর, আর এপিমেট্রিয়ামটা হচ্ছে জরায়ুর বহি স্তর। তাহলে এই কিছুদিন পর, 6 থেকে 9 দিনের মধ্যে ভ্রূণটা আস্তে আস্তে এসে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে লেগে যায়। আর এই লেগে যাওয়ার ঘটনাটাকে বলা হয় গর্ভধারণ, বা এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ইংরেজিতে। এই ঘটনাটা যদি ঘটে যায়, তখন মায়ের দেহে কতগুলো সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স অ্যারাইজ হয়, ধীরে ধীরে এটা অ্যারাইজ হয়। যেমন মাথা ঘোরা, বমি হওয়া, গন্ধ লাগা, কারণ তখন বিভিন্ন ধরনের হরমোনের সৃষ্টি হয়, তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের নতুন জৈব বিক্রিয়াগুলো সম্পূর্ণ হতে থাকে, লিভারের ফাংশন চেঞ্জ হয়ে যায়, ব্লাড প্রেশার, অন্যান্য ধরনের হরমোনগুলো নিঃসরিত হয়, যেগুলো তার দেহে আগে বের হতো না।
এর ফলে তার দেহে এই নতুন বৈশিষ্ট্যগুলোর উদ্ভব ঘটে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় ইমপ্লান্টেশন। আমরা এটাকে এখানে দেখলাম যে একটি ব্লাস্টোসিস্ট, যদিও এখানে লেখা হচ্ছে এই প্রক্রিয়াটা আসলে ইমপ্লান্টেশন বা গর্ভধারণ কিভাবে হয় সেটার একটা ব্যাখ্যা। তাহলে তুমি দেখতে পাচ্ছ নিষেক হয়ে গেছে, নিষেক হয়ে গেলে সেটা জাইগোট হলো। জাইগোটের পুনঃ মাইটোসিস হতে থাকবে, বারবার মাইটোসিস হতে থাকবে, যেটাকে আমরা বলছি ক্লিভেজ। জাইগোট একটা কোষ যদি হয়, জাইগোটে মাইটোসিস হলে দুইটা থেকে চারটা থেকে 8টা, এইভাবে কোষের সংখ্যা বাড়তে থাকবে, 8টা থেকে 16টা, আর সেইটারই নাম দিয়েছি আমরা ক্লিভেজ। তাহলে ক্লিভেজ 1, 2, 3 এইভাবে জাইগোটের কোষের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এবং আমরা এটা তো জানি যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষ যেগুলো তৈরি হয় সেগুলো সেম মাতৃকোষের মতো, এইভাবে কোষের সংখ্যাটা বাড়তে থাকবে, আস্তে আস্তে একটা ভ্রূণ তৈরি হতে থাকবে। এই জন্য এগুলোতে ক্লিভেজ লেখা হয়েছে, ক্লিভেজ 1, 2 এইভাবে দেখানো হচ্ছে। এবং পরবর্তীতে দেখানো হচ্ছে যে 2বার ক্লিভেজের পর 8টা কোষ বিশিষ্ট আমরা একটি ভ্রূণ পাচ্ছি। তাহলে জাইগোটের এই বিভাজনটা হতে থাকবে, জরায়ুতে কন্টিনিউয়াসলি হতে থাকবে। এরপরে কোষের একটা গুচ্ছ তৈরি হবে, অনেকগুলো কোষ একসাথে অবস্থান করবে। এই গুচ্ছটাকে তখন বলা হয় মরুলা দশা আমরা পাচ্ছি। এবং মরুলা দশায় ব্লাস্টুলেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্লাস্টুলেশন মানে হচ্ছে প্রক্রিয়া, তাহলে ব্লাস্টুলেশন প্রক্রিয়ার ফলে আমরা এই ফুটবলের মতো মাঝখানে ফাঁপা যে দশাটা পাচ্ছি, এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা দশা। এবং এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমেয়ার, আর কোষীয় স্তরটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। এবং এই যে গহ্বর ফাঁকা জায়গা, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। সিল মানে গহ্বর, ব্লাস্টুলার গহ্বর ব্লাস্টোসিল, ব্লাস্টুলার কোষ ব্লাস্টোমেয়ার, মেয়ার মানে কোষ, ব্লাস্টুলার ত্বক কোষীয় স্তর, এই জন্য বলা হচ্ছে ব্লাস্টোডার্ম। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে সেই ব্লাস্টুলা দশা। তাহলে ব্লাস্টুলা দশা নিশ্চয়ই এইভাবে থাকবে না, ভ্রূণের তো ডেভেলপমেন্ট হতেই থাকবে, মাইটোসিস কোষ বিভাজন তো হতেই থাকবে। তাহলে ব্লাস্টুলাতে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আমরা গ্যাস্ট্রুলা দশা পাবো। এই যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটা 7 নম্বর চিত্রে দেখানো হচ্ছে যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটা এখানে শুরু হয়ে গেছে অলরেডি। গ্যাস্ট্রুলেশনটা কিরকম হয়? বাজার করা ব্যাগের মধ্যে উপর থেকে যদি নিচে হাত ঢুকিয়ে তলাটা ধরে উপরে টান দাও, তাহলে যেরকম হবে ঠিক সেই রকম এই গ্যাস্ট্রুলেশন প্রসেসটা সম্পূর্ণ হতে থাকে। দেখো ভাঁজ হয়ে এটা এইরকম ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং যে দশাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা। আমরা যেহেতু মেরুদণ্ডী প্রাণী এবং আমরা ত্রিস্তরী ট্রিপ্লোব্লাস্টিক, এই জন্য আমাদের এই সময় গ্যাস্ট্রুলা দশায় 3টা ভ্রূণীয় স্তর তৈরি হবে। আমরা বাইরের স্তরটাকে বলি এক্টোডার্ম, মাঝের স্তরটাকে বলি মেজোডার্ম এবং এই ভিতরের স্তরটাকে বলি এন্ডোডার্ম। এই গ্যাস্ট্রুলা দশায় আমরা 3টা ভ্রূণীয় স্তর পাবো, যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হবে। সেটা নিয়ে আমরা এখনই একটু পরেই আলোচনা করব। এবং দেখো এই যে ভিতরে ঢুকে গেছে যে নলাকার অংশ, এইটাই মুখে পরিণত হয়, যেটার নাম হচ্ছে ব্লাস্টোপোর। এটাই পরবর্তীতে মুখছিদ্র হিসেবে থেকে যায়। আর আর্কেন্টেরন যেটাকে লেখা আছে, এটা আমাদের খাদ্যনালীতে রূপান্তরিত হয় এবং এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। এবং এরপরে অর্গানোজেনেসিস প্রক্রিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ এক্টোডার্ম থেকে কিছু কিছু অঙ্গ তৈরি হয়, সেটার একটা লিস্ট আমরা এখনই দেখব। মেজোডার্ম থেকে কিছু কিছু অঙ্গ তৈরি হয়, এন্ডোডার্ম থেকে কিছু কিছু অঙ্গ তৈরি হয় এবং অর্গানোজেনেসিস প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে তখন আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ পাই। সাধারণত ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট বলা হয় 40 সপ্তাহ এবং মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য +- 7 ডেজ বাড়ানো বা কমানো হতে পারে। সুতরাং এই সময় পর্যন্ত দেন পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে থাকে, অর্থাৎ এখান থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ সৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে ফিটাস আসে। ফিটাস যেটা মানুষের মতো দেখতে বা যে জীব তার মতো একটি অবয়বযুক্ত একটি জীবের সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমরা একটি পূর্ণাঙ্গ মানুষ পেয়ে থাকি, তাই না? তাহলে এইটাই হচ্ছে ভ্রূণের পরিবর্তন বা ভ্রূণ থেকে কিভাবে কোষস্তর তৈরি হয় এবং সেখান থেকে কিভাবে আবার একটি পূর্ণাঙ্গ মানুষের উৎপত্তি ঘটে তার একটি বর্ণনা পেলে। এবং এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, তোমরা যখন হাইড্রা পড়েছো তখন হাইড্রার ক্ষেত্রেও কিন্তু সেম প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছিল, শুধু এখানে আমরা হয়তো বা হাইড্রোলা দশাটা পাচ্ছিলাম, তাই না? সো মোটামুটি একই রকম, আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে এই যে ভ্রূণীয় কোষীয় স্তরগুলো পেয়েছি সেগুলো থেকে কি কি অঙ্গ তৈরি হয় সেটা নিয়ে কথা বলবো এবং একটি পূর্ণাঙ্গ ফিটাসের ছবি আমরা দেখে ফেলবো। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা ওই যে ভ্রূণীয় অবস্থায় যে 3টা স্তর দেখলাম, বহি স্তরকে বলা হচ্ছে এক্টোডার্ম, মধ্য স্তরকে বলা হচ্ছে ভ্রূণের মেজোডার্ম এবং অন্তঃস্তরকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এই 3টা ভ্রূণীয় স্তর থেকে কি কি অঙ্গ তৈরি হচ্ছে তার ছকটা দেখে আসি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়
একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ এমসিকিউ এবং উচ্চতর দক্ষতাতে বিশ্লেষণধর্মী প্রশ্নতে এটা আসে, বারবার আসে, সুতরাং ভালো করে পড়তে হবে। তাহলে দেখো এক্টোডার্ম থেকে অনেকগুলো অঙ্গ তৈরি হচ্ছে, আমাদের চুল, পালক, নখ, তারপরে দাঁতের এনামেল বা সমগ্র স্নায়ুতন্ত্র এবং পেশি, এগুলো কিন্তু সব এক্টোডার্ম থেকে তৈরি হচ্ছে। মেজোডার্ম থেকে খেয়াল করো যে আইস এবং শিং এবং দাঁতের ডেন্ডিন, এখানে যেমন বলা আছে শিং এবং আইস, এবং এখানে কিন্তু বলা আছে কয়েক ধরনের, সব ধরনের না। এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু পার্থক্য করতে হবে তোমাকে। ইম্পর্টেন্ট হচ্ছে কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকা তন্ত্রগুলো তৈরি হয় মেজোডার্ম থেকে, এবং পৌষ্টিক নালীর বহিস্তরও তৈরি হচ্ছে। এন্ডোডার্ম থেকে কিন্তু এখান থেকে দেখো মেজোডার্ম থেকে বহিস্তর পৌষ্টিক নালীর, আর অন্তঃস্তরটা তৈরি হয় কিন্তু এন্ডোডার্ম থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের গ্রন্থি, অগ্নাশয়, যকৃত, থাইরয়েড, থাইমাস, শ্বসনতন্ত্র, এগুলোও কিন্তু তৈরি হচ্ছে এন্ডোডার্ম থেকে। এবং আমাদের মধ্যকর্ণের আবরণ তৈরি হয় এখান থেকে। আমাদের রেচন জনন তন্ত্রেরও কিছু কিছু অংশ কিন্তু এই এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তাহলে এই যে ছকটা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে দেখানো হচ্ছে, এই ছকটা পরীক্ষাতে আসে, অর্থাৎ ভ্রূণীয় এই স্তরগুলো থেকে বা ভ্রূণীয় স্তরের পরিণত অবস্থায় আমরা কি কি অঙ্গ পাবো, কোন স্তর থেকে, সেটা জানা খুবই জরুরি। এবং এমসিকিউ দিলে এখান থেকে অ্যান্সার করা কিন্তু খুব মুশকিল। তুমি যদি বারবার এটা বাসায় না দেখো, প্র্যাকটিস না করো, তাহলে কনফিউশন হবে। দেখো আইস কিন্তু দুই জায়গায় আছে, কিন্তু পার্থক্য আছে, কয়েক ধরনের, এখানে কয়েক ধরনের কথা নাই, তাই না? তারপরে দেখো নিচের দিকে পৌষ্টিক নালীর বহিস্তর, আর এটা হচ্ছে অন্তঃস্তর, এখানে একটা পার্থক্য আছে, তাই না? আবার দেখো এখানে বলা হচ্ছে দাঁতের এনামেল, আবার এখানে বলা হচ্ছে দাঁতের ডেন্টিন, তাই না? এটাও একটা পার্থক্য। এখানে বলা হচ্ছে অন্তঃকর্ণ, আবার এখানে বলা হচ্ছে মধ্যকর্ণের আবরণ। তাহলে কানের আবার দুইটা পার্ট এখানে দেখিয়েছে। তাহলে এই জায়গাগুলো একটু ধরে ধরে পড়ে ফেলতে হবে, তাহলে হয়ে যাবে, তাই না? ওই যে আমরা পড়েছিলাম যে জরায়ুর অন্তঃস্তর বা এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ লেগে যায়, যেটাকে আমরা বলছিলাম ইমপ্লান্টেশন বা গর্ভধারণ। তাহলে সেটারই এই ডেভেলপমেন্ট একটা ডায়াগ্রামেটিক ছবিতে দেখানো হয়েছে। 19 দিনে দেখো একটা ছোট্ট কোষ, 25 দিনে আকারটা এরকম হচ্ছে, 30 দিনে এরকম, 45 দিনে একটা আকার দেখতে পাচ্ছ, 55 দিনে একটু শেপ পেয়েছে, 63 দিন, এটা 3 মাস এবং 4 মাসে একটা ভ্রূণের অবস্থা দেখা হচ্ছে। এই ভ্রূণটা একটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ডোবানো থাকে। এবং তুমি জানো যে অমরা তৈরি হয়। অমরা কি জিনিস তোমরা জানো, যে ভ্রূণ পোষক কলা এবং মাতৃকলার সমন্বয়ে একটি রাস্তা তৈরি হয় অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে, যেটা নাভিরজ্জুর সাথে লাগানো থাকে। এই অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে সন্তানের দেহে পুষ্টিদ্রব্য যায়, অবশ্যই রক্তের মাধ্যমে যায়। আর শিশুর দেহে উৎপন্ন বজ্র বা অন্যান্য ধরনের নাইট্রোজেন ঘটিত উপজাত দ্রব্য বা বজ্র পদার্থ, সেগুলো আবার মাতৃদেহে ফেরত আসে এই অমরার মাধ্যমে। যেহেতু রক্ত যায়, তার মানে রক্তের মাধ্যমে অক্সিজেনও যাবে এবং শিশু দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডও ফেরত আসবে। তার মানে আমরা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের সকল পুষ্টিদ্রব্য, গ্যাসীয় উপাদান আদান প্রদানের সকল কাজ হয় এই অমরার মাধ্যমে, যেটা আমাদের নাভির সাথে লাগানো থাকে, অ্যাম্বিলিকাল কর্ড বলা হয়। হ্যাঁ, এই শক্ত অংশ দিয়ে লাগানো থাকে। এবং অমরা প্রচুর রক্তজালক সমৃদ্ধ একটি তোমার গঠন। এবং মনে রাখতে হবে যে মা যখন প্রেগনেন্ট থাকে তখন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিক হরমোন তার দেহ থেকে নিঃসৃত হয়। এটা মায়ের ইউরিনে পাওয়া যায়, যে হরমোনটা কিন্তু এখন ফিশ কালচারে ব্যবহার করা হচ্ছে। মাছের ডিম পাড়াতে বা হ্যাচারিতে, মৎস্য শিল্পে এই হরমোনটা প্রচুর ভ্যালুয়েবল, অত্যন্ত দামি একটি হরমোন। এবং হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিক হরমোনের মায়ের দেহের উপস্থিতি পাওয়া মানেই সে মা গর্ভবতী হিসেবে ধরা হয়, ঠিক আছে? এবং ফিটাস সম্পর্কে আমরা আগে বলেছি, এখানে এখন আইডিয়া করতে পারো ফিটাস ভ্রূণীয় অবস্থায় তার চেহারাটা কেমন হতে পারে, অনেকটা এইরকম দেখতে। এবং আমরা এই ভ্রূণীয় পরিস্ফুটনটাও পড়ে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা বেশ লম্বা ক্লাস নিয়েছি। এখানে ডিটেল আমরা আলোচনা করেছি কিভাবে নিষেক হয়, নিষেকের পরে যে ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণের পরিস্ফুটন দেখেছি, এবং 3টা ভ্রূণীয় স্তরের পরিণতিটা নিয়ে আলোচনা করেছি। এবং সর্বশেষ আমরা এন্ডোমেট্রিয়ামে কিভাবে ভ্রূণের ডেভেলপমেন্টটা ঘটে তার একটা ডায়াগ্রামেটিক ছবি আমরা বোর্ডে তোমাকে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।